বাড়ি বানায় নাকি? কাউন্সিলররা কি করে বলুন তো? যে দিদি বলছিলেন আমি তার উদ্দেশ্যে বলি, যদি আমার বলতে খারাপ লাগছে ব্যাপারটা বলতে, তাও বলছি আপনারা সবাই মিলে এই মুহূর্তে সকলে মিলে সব কিছু নিয়ে ববি হাকিমের বাড়ি চলে যান, সেখানে গিয়ে ঢুকে পড়ুন। কারণ আপনি জেনে রাখবেন আপনার বাড়ির থেকে যা যা গেছে, যা প্রফিট হয়েছে সব ববি হাকিম কালীঘাটে গিয়ে জমা হয়েছে, এটা নিশ্চিন্তে রাখুন। এই সরকারটা একটা আপাত মস্তক দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতি, মানে টপ টু বটম। মানে এটা ভাবার কোনো কারণ নেই যে যিনি কালীঘাটে বসে আছেন তিনি পয়সাটা পাননি, সবাই পয়সা পেয়েছে। মানে যেটা সৈকতটা বলছিল, আমি বলছি সব চলে যান। কারণ আসলে আপনি যেটা বলছিলেন না, উপর থেকে ঝাঁ চকচকে দেখায়, এই সরকারটাকে উপর থেকে ঝাঁ চকচকে দেখায়, আর ভিতরে ভিতরে আপনাদের মতো মানুষদের ছাদ, খাবার, রুজিরুটি, মানুষের জীবন এরা কেড়ে নিতে বসেছে এবং লুটে পুটে খাচ্ছে। আজকে এটা মণিশঙ্করবাবু কথা বলছিলেন, LBS বলে একটা জিনিস আছে, লাইসেন্স বিল্ডিং সার্ভেস। এই যে এই বিল্ডিংগুলো হয় তার জন্য কর্পোরেশন থেকে LBS এর পারমিশন লাগে, নিয়েছেন পারমিশন, আছে সেই পারমিশন। আজকে এনারা বড় বড় কথা বলছেন, এইসব তৃণমূলের কাউন্সিলররা তাদের যে আমচা টামচারা ঘুরে বেড়ায়, শেষ করুন, আমচা টামচারা ঘুরে বেড়ায়, তারা ক্লাস 8 পাস, তারা কিছু না রাখে ইঞ্জিনিয়ার, না কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, না কোনো কথা অন্য কেউ, তারা নিজেরা একটা বিল্ডিং তুলে দিচ্ছেন। আজকে এই জমিটার আদৌ কতটা শক্তি আছে ধরে রাখার, বা কিভাবে এটা বাড়ি তাদেরকে করতে দিতে হবে। দাঁড়ান, 4 তলা বিল্ডিং তুলছে 4 ফুট একটা রাস্তার উপরে, একটা ফ্লোর অ্যাকশন, মানে ফ্লোর এরিয়া, কাকে বলবেন দেবাশিস দা? খোদ তো বিধায়ক নিজে বলছেন যেরকম হয় আমরা রিল্যাক্সেশন দিয়ে রাখি, কিছু ছাড় দিয়ে রাখি, রিল্যাক্সেশন দিয়ে রাখি, স্যাংশন হয় না। যদি বিধায়ক নিজে অ্যাডমিট করেই নেন তাহলে আমাদের বলার আর কি আছে? একদম সৈকত যেটা বলছিল রাইটলি আইডেন্টিফাইড, একটা বাড়িরও আপনি সেভাবে লাইসেন্স পাবেন না, সমস্ত টাকা খাচ্ছে, টাকা খেয়ে এইভাবে বাড়ি তুলছে এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা যত এখানে সরকারকে কে ফেলবে, কোথা থেকে হবে ছোড়া, কোথা থেকে থ্রো হবে, কোথা থেকে ড্রপ করবে আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে এই সরকার যতদিন থাকবে যেতে যেতে দেখা যাবে যে যাওয়ার পর হয়তো পরের 1 বছরের মধ্যে সমস্ত বাড়ি এরকম করে ভাঙতে ভাঙতে ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। অনেক লেট অলরেডি হয়ে গেছে। এরপরে যদি এখনো পর্যন্ত কাউন্সিলররা ব্যবস্থা না নেন, তারা আইডেন্টিফাই না করেন, তাহলে আমি বলবো প্রত্যেকটা কাউন্সিলরকে তদন্তের আওতায় আনা হোক, দরকার হলে তাদের জন্য সিবিআই তদন্ত করা হোক, তবে যদি মাটি খুঁড়ে আসল সত্য বার করা সম্ভব হয়। শিউলি বক্সি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ওই আবাসনের বাসিন্দা। আমি সরাসরি শিউলি বক্সির কাছে যাচ্ছি। শিউলি দেবী নমস্কার, রিপাবলিক বাংলায় স্বাগত আপনাকে। আমি জানি এই মুহূর্তে আপনি কি ওই আবাসনেরই বাসিন্দা, মানে ওই আবাসনে আপনার ফ্ল্যাট কি রয়েছে, কোন ফ্লোরে আপনার ফ্ল্যাট রয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমার একতলাতেই ফ্ল্যাট আছে, আমি একতলাতেই থাকি। আমি ওখানকারই ফ্ল্যাট 2014-তে আমি কিনে এসেছি প্রমোটারের কাছ থেকে। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো তেমন কিছু আর্থিক মানে ক্ষমতা নেই বিশাল, একটু একটু পুঁজি জমিয়ে আমার শাশুড়ির গয়না বিক্রি করে আমরা এই ফ্ল্যাট কিনেছি। কেনার পরে আজকে এই অবস্থা। এবার বলুন, আমাদের মাথার থেকে ছাদ চলে গেলে আমাদের কি অবস্থা হতে পারে? আমাদের তো সহায় সম্বল কিছুই নেই, সবই তো এই ফ্ল্যাটের পেছনে চলে গেল। আপনি বলছেন আপনি একতলায় ফ্ল্যাট কিনেছিলেন, তাহলে একতলা তো কিছুই নেই না। বছর 2-3 আগে ছবি দেখছি আমি, একতলা তো পুরো ধুলিস্যাৎ। না কিছু নেই তো, সেটাই তো বলছি, পুরো ধুলিস্যাৎ, একতলাতে কিছুই নেই। কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন? এটা সম্পূর্ণই ধুলিস্যাৎ হয়েছে। মানে আমাদের যখন কাজটা তখন রেজিস্ট্রি সব মিলিয়ে 18-19 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছিল। 2014-তে আগস্টে কিনেছিলাম আমরা, জুলাই মাসে কিনেছিলাম, আগস্টে ঢুকেছিলাম। এইবার যখন ফ্ল্যাটটা আমরা কিনেছিলাম তখন আমরা ঝাঁ চকচক বিল্ডিং দেখেছি, ঠিক আছে, আমাদের পছন্দ হয়েছে, আমরা কিনেছি। কিন্তু এই রিসেন্ট যে 2-3 বছর আগে গার্ডেন রিচ, মেটিয়াবুরু যে সব ফ্ল্যাটগুলো ভেঙে পড়ছে, তখন প্রমোটারের প্রণক নড়ে, তখন এসে উনি আমাদের এই প্রস্তাব দেন যে বাড়িটা লিফটিং করার জন্য। আচ্ছা, এটা প্রমোটারের প্রস্তাব ছিল, এটা প্রমোটারেরই প্রস্তাব ছিল, মানে উনি বলল না না কোনো ভয়ের কিছু। সুভাষ রায় প্রমোটারেরই প্রস্তাব ছিল এটা, যে ফ্ল্যাটটাকে ঠিক করা হোক, জক করে ফ্ল্যাটটাকে লিফটিং করা হোক।
একদম একদম, হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওনার হ্যাঁ একদম একদম ওনার প্রস্তাব ছিল এই কারণে, এই বিল্ডিংয়ে ওনার আন্ডারে এখনও 2টো ফ্ল্যাট আছে, ওর 2টো বিক্রি হয়নি, ওই 2টোকে উনি ভাড়া দিতেন। ঠিক আছে, যেহেতু ওনার আন্ডারে 2টো আছে, এবার ওগুলোকে তো একটা কিছু বিক্রি করতে হবে, লাভ তো নিতে হবে, সেই জন্য উনি এই প্রস্তাব দিয়েছিলেন। আমরা প্রথমে অনেক গড়িমসি করেছি, না দেখছি ভাবনা চিন্তা, না তোমাদের কিছু করতে হবে না, যা অফিসিয়ালি কাজকর্ম সব আমি করব, খরচা আমার, তোমরা শুধু যেখানে ভাড়া যাবে সেই ভাড়াটা তোমাদের, তোমরা দেবে ভাড়াটা, খরচা যা যত লাগে 10 লাখ 20 লাখ আমি দেবো বলে উনি সব কিছু করলেন। এটা ওই প্রমোটার বলেছে, সুভাষ রায়, তাই তো? এই শিউলি দেবী, প্রমোটারের নাম সুভাষ রায়, তাই তো? সুভাষ রায় প্রমোটার বলেছেন তো, এটা বলেছিলেন তো আপনাদেরকে? একদম একদম। তো উনি তার মানে আপনারা বাড়িতে থাকছিলেন না, আপনারা অন্য কোনো বাড়িতে ভাড়া থাকছিলেন লাস্ট 1 বছর ধরে, 1.5 বছর ধরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা 1-1.5 বছর ধরে না, এই যখন বাড়িটার কাজ শুরু হয়েছে ডিসেম্বরের 14 তারিখ 2024-এ আমরা বাড়ি ফাঁকা করে দিই। কারণ ওই যেই কোম্পানিকে ঠিক করেছিল ওরা বলেছিল একতলা থেকে কাজ ওটা করবে, এবার একতলাতে কেউ থাকতে পারবে না, এবার যথারীতি পুরো বিল্ডিংই ফাঁকা, কিন্তু সবাই ফার্নিচার নিয়ে দেওয়ার দরকার হয়নি। একতলায় যেহেতু কাজটা শুরু হবে, একতলায় আমরা ফার্নিচার নিয়ে সব কিছু চলে গেছিলাম। এবার বলেছে 2 মাস টাইম লাগবে। আমরা দেখছি শীতকালে আমাদের ফ্যান এসির প্রয়োজন নেই, আমাদের ঘরে শুধু 4টে ফ্যান আর এসিটা ছিল, বাকি আর কিছুই ছিল না, ফার্নিচার সবই নিয়ে গেছি। কিন্তু 2তলা 3তলা 4তলা এই যে ফ্ল্যাট ওনাররা আছে, ওরা ফার্নিচার কিছুই নিয়ে যায়নি, ওদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রান্নার জিনিসপত্র, টুকটাক বাসনপত্র এইসবই নিয়ে গেছে। ওদের ফার্নিচার, ডকুমেন্টস, আধার কার্ড, দলিল, এমনকি কিছু কিছু ওনারের গয়নাগাটিরাও রয়েছে ওই ফ্ল্যাটের মধ্যে। বলেছে লাগবে না, এখন তো এই তো জিনিস নিয়েও না, জিনিস সরিয়ে বা না জিনিস রেখে কোনো লাভ নেই। এই ফ্ল্যাটটা যেভাবে নষ্ট হয়ে গেল, আমি জানি না যে আপনাদের, আমি শুধু এটুকুই বলবো যে মনের জোর রাখুন, কারণ এই বাড়ি তো আর বেচতেও পারবেন না। এতগুলো টাকা জাস্ট জলে ফেলে দেওয়া হলো, আর কিছুই নয়। আপনারা বলছেন, অনেকেই বলছেন যে প্রমোটার নাকি ফোনও ধরছে না, প্রমোটার গায়েব হয়ে গেছে। অবশ্যই আমি জানি না পুলিশ কখন প্রমোটারকে অ্যারেস্ট করতে পারবে। না, হ্যাঁ প্রমোটার গায়েব হয়ে না, পুলিশ গেছিল, বাড়ির অ্যাড্রেস নিয়ে আমাদের কাছ থেকে গেছিল, প্রমোটারকে পায়নি, তাকে ফোন করা হচ্ছে, ইভেন্ট আধ ঘন্টা আগেও ফোন করা হলো, তার 2টো নাম্বারই সুইচ অফ, ইভেন্ট নাকতলা থানার পুলিশরা গেছিল, ওনাকে পাননি। এবার বলুন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করব? আমাদের তো শেষ সম্বলটুকু মাথার উপরে যে ছাদটা সেটাও তো চলে গেল, এবার তো আমাদের গাছতলায় গিয়ে বসতে হবে, যা পরিস্থিতি দেখা দিয়েছে। কিছু বলার নেই আমার আর। মানুষ কত কষ্ট করে সর্বস্ব দিয়ে একটা ফ্ল্যাট কেনে, আমি জানি না যে ফ্ল্যাট না বেচা যাবে, এই ফ্ল্যাটে না থাকা যাবে, কোথায় যাবেন, কি করবেন, এটা কি বলবেন? আমি আসছি কথা, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা, আর আমার হাজব্যান্ডও সেটাই তো বলছি, আমার হাজব্যান্ডও গভর্নমেন্ট চাকরি করেন না, আমার ভাসুরও গভর্নমেন্ট চাকরি করেন না। আমি এককালে চাকরি করতাম প্রাইভেটে, কিন্তু করোনা আসার পরে সেই চাকরিও আমার চলে যায়। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এই যে আমাদের জমানো পুঁজি, আমার শাশুড়ির যে গয়না বিক্রি করা, এইগুলো টাকা পুঁজি দিয়ে তো আমরা একটা সম্বল করেছিলাম, তো ছাদটা তো করেছিলাম, সেটাও তো চলে গেল। এখন তো আমাদের মানে টাকা বলুন, পয়সা বলুন, ছাদ বলুন, কিছুই নেই, আমাদের সহায় সম্বলটুকুই নেই, আমরা একদম পথের ভিখিরি হয়ে গেলাম। এদের সামান্য লোভের জন্য আমরা ভুক্তভোগী, এই প্রমোটার একটু লাভের জন্য আমরা ভুক্তভোগী। এমনকি প্রমোটার যখন আমাদের এই বাড়ি লিফটিংয়ের কথা বলেছিল, তাকে এই প্রস্তাবও দিয়েছিলাম যে আপনি 4তলাটা ভেঙে দিন, 4তলাটা ভেঙে দিন, তিনি তাতেও রাজি হননি, বলছেন না কোনো 4তলা ভাঙতে হবে না। আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ, আমাদের সঙ্গে থাকুন, আমি আসছি। কি বলবেন মণিশঙ্কর দেবাশিস? আমি তো সত্যি আমার মানে কোনো ভাষা নেই যে এটার পর এখন যদি বলেন দেবব্রত মজুমদার আর মিতালি ব্যানার্জি, আমরা কাউন্সিলরকে চিনি না, কাউন্সিলরের সঙ্গে কথা হয়নি, একটা এলাকার একটা ওয়ার্ডে একজন প্রমোটার সে এসে এরকম বাইরেকার কোম্পানি নিয়ে এসে সেখানে জব করে সেই ফ্ল্যাটকে লিফট করিয়ে তোলাচ্ছে, আর সে কাউন্সিলরকে কিছু জানায়নি, এই ধরনের গল্প অন্য কোথাও দেবেন, এখানে নয়। কিছু আপনারা জানতে পারেননি, কখনো কিছু শুনতে পারেননি, এলাকা এত বড় একটা কাজ হয়ে যাচ্ছে, এখন ভেঙে পড়ার পর কেউ আর চিনতে পারছে না প্রমোটারকে, প্রমোটার বেপাত্তা, গায়েব। 24 ঘন্টার মধ্যে যদি প্রমোটার অ্যারেস্ট না হয়, তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য কারোরও মদত রয়েছে। আমার মনে হয় আরো গভীর তদন্ত করা উচিত, সেক্ষেত্রে প্রত্যেককে ধরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।